আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন। আমরা ইতিমধ্যেই তাদেরকে দেখেছি এবং আজকের এই আয়োজন যাকে কেন্দ্র করে, যার জন্মদিবসকে কেন্দ্র করে শ্রদ্ধেয় ফরিদা পারভীন, আমরা তাকে বারবার করে স্মরণ করতে চাই। তিনি একজন কিংবদন্তি, একজন অনন্য সাধিকা, আধ্যাত্মিক সাধিকা। তিনি আসলে প্রমাণ করে গেছেন, তিনি আসলে প্রাণ দিয়েছেন লালনের গানের প্রতিটি অক্ষরে। আমরা আমাদের অতিথিদের কাছ থেকে তার সম্পর্কে আরও বিস্তারিত শুনব, জানব এবং হয়তো নতুন করে পরিচিত হব ফরিদা আপার সাথে। আমি এই মুহূর্তে আজকের এই আয়োজনের সভাপতি গাজী আব্দুল হাকিমকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানাতে, ফুলেলো শুভেচ্ছা এবং একই সাথে শুভেচ্ছা স্মারক অর্পণ করবার জন্য। ফুলেলা শুভেচ্ছা জানাবেন অচিন পাখি সঙ্গীত একাডেমির আমাদের শিক্ষার্থীরা। শুরুতেই প্রধান অতিথিকে ফুলেলা শুভেচ্ছা জানাতে মঞ্চে আসছেন অরণি। উষ্ণ করতালির মাধ্যমে আমরা আমাদের অতিথিবৃন্দকে সম্মানিত করতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। তারা তাদের অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এরপরেই আমরা ডেকে নিতে চাই পূর্বাকে। আজকের এই আয়োজনের উদ্বোধক যিনি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদকে ফুলেলো শুভেচ্ছা জানাবেন। আমরা এবারে শুভেচ্ছা জানাতে চাই আমাদের কিংবদন্তি আরও একজন শিল্পী সাবিনা ইয়াসমিন, আমরা তাকে শুভেচ্ছা জানাতে চাই। আমি ডেকে নিতে চাই পূর্বাকে। পূর্বা ফুলেলো শুভেচ্ছা জানাবেন শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনকে। এবারে আমি ডেকে নিতে চাই উপমাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হেলাল খান, আমরা তাকেও ফুলেলো শুভেচ্ছা জানাতে চাই। এবারে উপমা ফুল নিয়ে আসছেন আমাদের অতিথিদের জন্য। এবারে শ্রেষ্ঠ আসছেন অচিন পাখির ছোট্ট সদস্য, তিনি ফুলেলো শুভেচ্ছা জানাবেন শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে। এবারে আমি ডেকে নিতে চাই নন্দিতাকে। নন্দিতা ফুলেলো শুভেচ্ছা জানাবেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমরা তাকে ফুলেলো শুভেচ্ছা জানাতে চাই। সবশেষে আরশিয়া আসবেন মঞ্চে ফুল নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আমরা তাকেও ফুল দিয়ে বরণ করে নিতে চাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি অচিন পাখির বন্ধুদেরকে, তারা গুটি গুটি পায়ে এগিয়ে এসেছেন এবং ফুলেলো শুভেচ্ছা জানিয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে। এবার এই শুভেচ্ছা বক্তব্যের জন্য আমি মাইক্রোফোনের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক, অচিন পাখি সঙ্গীত একাডেমি।
ফরিদা পারভিনের এই ধরনের আগমনের আজকের দিনটি নিঃসন্দেহে আহ্বান করবেন। আমার সাথে ওনার ব্যক্তিগত সাহচর্য সান্নিধ্যের সুবাদে আমি তাকে কাছ থেকে দেখেছি। তিনি সঙ্গীতে একাগ্রতার পাশাপাশি সে আজীবন মানুষের মানবিক সংকটে পাশে দাঁড়িয়েছেন। অচিন পাখি সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শুদ্ধ সঙ্গীতের চর্চা, দেশীয় বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ, প্রসার এবং বিস্তারে নিরলস কাজ করে গেছেন। বিশ্বব্যাপী শ্রোতা মহলে ফরিদা পারভিনের লালন সাহিত্যের গানের প্রসারে যে অবদান, যে নিরলস প্রচেষ্টা, সেজন্য বিশ্ববাসী তাকে লালন সম্রাজ্ঞী উপাধি দিয়েছে। ফরিদা পারভিনের সঙ্গীতের পাশাপাশি তার অসামান্য জীবন দর্শন, অহিংস অসাম্প্রদায়িক বিশ্বের যে চেতনা, সেটা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। অচিন পাখি তার অসমাপ্ত স্বপ্ন পূরণে, তার অসমাপ্ত কাজ সম্পাদনে বদ্ধপরিকর। এই লক্ষ্য পূরণে আমরা সবার সহযোগিতা কামনা করি। সবার সম্মিলিত পরামর্শ, সাহচর্য, সান্নিধ্য এবং সার্বিক সহযোগিতা আমাদের এই কাজকে আরও ত্বরান্বিত করবে, সার্থকতা দেবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি আসলে স্মৃতিচারণ করলেন তার মতো করে ফরিদা পারভিন আপার, এবং তার সঙ্গে সরাসরি দেখা না হলেও আসলে তার সঙ্গে স্মৃতি রয়েছে আমাদের সকলের। আমরা হয়তো কখনো তার কণ্ঠের গান শুনে কেঁদেছি, কখনো বা তার কণ্ঠের গান শুনে নিজের ভেতরের আধ্যাত্মিকতাকে জাগিয়ে তুলতে পেরেছি। আমরা আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে শুনতে চাই। আমি শুরুতেই ডেকে নিতে চাই ডক্টর আশিস কুমার চক্রবর্তীকে। তার কাছ থেকে আমরা ফরিদা আপা সম্পর্কে একটু শুনবো ছোট্ট করে। শুভ সন্ধ্যা। অচিন পাখি সঙ্গীত একাডেমির আয়োজনে আজকের এই শীতল সন্ধ্যায় আমাদের বাংলাদেশের গর্ব, উপমহাদেশের গর্ব, প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী, লালন সম্রাজ্ঞী শ্রদ্ধেয় ফরিদা পারভিনের জন্মবার্ষিকী অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। যদিও আমরা স্মৃতি রোমন্থন করছি তার বিগত পিছনে ফেলা দিনগুলিও, কারণ তিনি আমাদের মাঝে নেই। এই অদৃশ্য মহামানবীকে নিয়েই আজকের আমাদের সন্ধ্যার আয়োজন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের আলোকিত মানুষ, শ্রদ্ধেয় ফরিদা আক্তার একই নামে, যিনি অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, এবং যিনি শ্রদ্ধেয় ফরিদা পারভিন আপার চিকিৎসা চলাকালীন সময়ে আমাদের প্রতিষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজে তাকে দেখতে গিয়েছিলেন, এবং তার বিভিন্ন দিক নির্দেশনা আমরা ফলো করেছি সে সময়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের দিকপাল সঙ্গীতজ্ঞ, যার উপস্থিতি আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভিনের এই অনুষ্ঠানটিকে গাম্ভীর্য আরও বাড়িয়েছে। আমাদের বিশ্বনন্দিত শিল্পী, আমি বলতে চাই তাকে, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপা। তিনিও কিন্তু আমার হসপিটালে বিভিন্ন সময় যখন শিল্পীরা ভর্তি হন দেখতে গিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যাকে দেখে আমরা বাংলাদেশ টেলিভিশনে নিজেকে মনে করতাম যে কোনোদিন যদি এই মানুষটার মতো মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, টেলিভিশনে আমাকে দেখা যেত। রেজাউদ্দিন স্ট্যালিন ভাই একই রকম, মানে সেই 25 বছর আগে অ্যান্টিনা ঘুরিয়ে ঘুরিয়ে বিটিভি দেখতাম, ঝিরঝিরে বিটিভি যেমন ছিল, এখনও সেই স্ট্যালিন ভাই। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু তিনি নজরুলের ঝাঁকড়া চোলের বাবরি দোলানো স্ট্যালিন ভাই রয়ে যাচ্ছেন দিন দিন। আমাদের মাঝে আছেন সাগরিকার হেলাল ভাই। সাগরিকা বেঁচে আছে তোমার বিষয়। হেলাল ভাই শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামান, তার সঙ্গে এতক্ষণ আমার কথা হচ্ছিল। এবং আজকের অনুষ্ঠানটির যিনি সভাপতিত্বে নেপথ্যে রয়েছেন, বাংলাদেশের গুণী সঙ্গীত শিল্পী, যাকে শুধু আমরা বাঁশিতে সীমাবদ্ধ রাখতে চাই না, শ্রদ্ধেয় কাজী আব্দুল হাকিম, অচিন পাখির অধ্যক্ষ এবং বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশন BMF এর সম্মানিত যোগ্য সভাপতি।
তাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদেরকে সবচেয়ে বেশি শুভেচ্ছা, কারণ এই ধরনের অনুষ্ঠানগুলিতে ইদানিং ম্যাক্সিমাম সিটি ফাঁকা দেখা যায়, দর্শক শূন্যতা দেখা যায়, আমরা অতীতেও দেখেছি। কিন্তু আজকের দিনটি কিছুটা ব্যতিক্রম, তবুও আমি বলবো যে আমার অপূর্ণতা রয়েই যাচ্ছে, কারণ উপরের গ্যালারিটি একেবারেই খালি। কারণ ফরিদা পারভীন বাংলাদেশে একজনই, আর কোনোদিন ফেরত আসবে না। তার চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের যে শূন্যতা, আমি জানি না মানে এটি পূরণ হবে কি না, আমি সেই ধৃষ্টতা দেখাবো না, কিন্তু এখন পর্যন্ত আমরা দ্বিতীয় কাউকে দেখি না, তিনি অদ্বিতীয়া। কেউ যখন মারা যান তখন মানুষ কমনলি বলে যে তার চলে যাওয়াতে এই অঙ্গনে অত্যন্ত অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মানে আমি আবারও বলতে চাই যে শ্রদ্ধেয় ফরিদা পারভীনের চলে যাওয়ায় বাংলাদেশে আসলেই অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি কখনোই পূরণ হবার নয়। যিনি নিজেকে নিঃস্বভাবে বিলিয়ে গেছেন এই লালন সম্রাজ্ঞী, মানে লালনের কণ্ঠে। আমাদের গাজী ভাই প্রায়শই বলেন যে একটি ফকিরি সঙ্গীতকে তিনি বিশ্বের দরবারে পরিচিত করে দিয়েছেন। এটি কত বড় একটি তার আত্মত্যাগ, তাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। আমাদের যুগল ভাগ্য বলতে হয় যে তার জন্ম মৃত্যু দুটোকেই আমরা একসাথে নিয়ে এসেছি। তিনি স্বর্গবাসী হবেন, এটি আমাদের প্রত্যাশা। এখন প্রশ্ন হচ্ছে, এরকম একটি অনুষ্ঠানে একজন ডাক্তার কেন মঞ্চে এত বড় বড় মানুষের ভিড়ে? কারণ তিনি শেষ দিন পর্যন্ত আমার প্রতিষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শেষ দিনগুলিতে তার পাশে থেকে চিকিৎসা প্রদান করতে আমি থাকতে পেরে গর্ববোধ করছি। হয়তো তিনি বাঁচেননি, কিন্তু তার সাথে আমার পরিচয় কিন্তু কোভিড মহামারীর সময়ে প্রথম তিনি ভর্তি হন। এরপর থেকে তিনি প্রায় 5-6 বার ভর্তি হয়েছেন। প্রতিবারই ভালো হয়ে বাড়ি গেছেন। প্রতিবার যাওয়ার সময় হুইল চেয়ারে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেন, আব্বা আমি যাই, আমাকে আব্বা বলে ডাকতেন। আমি এখনো নিজেকে আশীর্বাদ, মানে আমি তার স্নেহধন্য মনে করি। এবং তার যে গানের মধ্যে অল্প কিছু গান, কিন্তু তার সেই গানের যে কত ব্যাপকতা, যে ছোট ছোট শব্দগুলি, একটু আগে ছোট ছোট শিশুদের পারফরমেন্স, আমি মুগ্ধ, মানে আমি একদম শিহরিত। তাদের যে সত্য বল সুপথে চল, লালনের কথা আমিও বলি, সুপথে চল, কারণ এই পথে ট্রাফিক জ্যাম কম, দ্রুতই গন্তব্যে পৌঁছা যাবে। আমার মনে হয় লালনের যদি এই কথাগুলিকে আমরা ফলো করি, তাহলে আমাদের সোনার বাংলাদেশ আমরা যেমন চাই তেমন বাংলাদেশ গড়তে বেশি দূর যেতে হবে না। আমাদের যত বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, আমরা ততই সামনের দিকে এগিয়ে যাব। এটি যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় আমাদের মাননীয় উপদেষ্টার কাছে, এটি আমাদের চাহিদা। আমরা সাংস্কৃতিক, কিছুদিন আগে ছায়ানটে আঘাত হেনেছে। আমার ওয়াইফ একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ও ছায়ানটের শিল্পী, ও সাধারণত আমার প্রোগ্রামগুলিতে আসে না, আজকে বলেছে আমি ফরিদাবাদ প্রোগ্রামটিতে আসব। তো তাদের সেই দিনের প্রতিবাদের ভাষা ছিল একটি, তারা বলেছে আমরা কোনো অস্ত্র ব্যবহার করব না, আমরা গান গেয়ে প্রতিবাদ জানাবো। সুতরাং যত বেশি সাংস্কৃতিক চর্চা হবে, তত বেশি সাম্প্রদায়িক সংঘাত এই সমাজ থেকে দূর হবে। আমি বিশ্বাস করি আমাদের ফরিদা পারভীন ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ। তিনি ঈশ্বরের কাছে চলে গেছেন, আমরা তার আত্মার শান্তি কামনা করি। অবশ্যই তিনি স্বর্গবাসী হবেন। তার রেখে যাওয়া অচিন পাখির খাঁচার ভেতর যে অচিন পাখিদের রেখে গেছেন, সেই পাখিগুলি বড় হোক, তাদের কলকাকলিতে কিচিরমিচিরে মুখরিত হোক, তাদের কণ্ঠে বেঁচে থাকুক ফরিদা পারভীন, এটি হোক আমাদের আজকের দিনের প্রত্যাশা। ফরিদা পারভীনের রেখে যাওয়া অচিন পাখির সামনের দিকে অগ্রযাত্রায় যদি আমার এবং আমার প্রতিষ্ঠানের কোনো সাপোর্ট লাগে, আমি দ্ব্যর্থহীনভাবে তার পাশে থাকার কথা অঙ্গীকার করছি। পরিশেষে আবারও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এবং তার যেহেতু আজকে জন্মবার্ষিকী আমরা পালন করছি, জন্ম উৎসব পালন করছি, সেখানেও তার জন্মদিনে তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বরের কাছে তিনি যেখানেই থাকেন ভালো থাকবেন। আমরা আরও এই ক্ষুদে শিশুদের মাঝে ফরিদা পারভীনকে আবারও দেখতে চাই। শেষ কথা বলতে চাই, এখানে অনেক গুণী শিল্পীরা উপস্থিত আছেন। আপনাদের সাথে ইউনিভার্সাল মেডিকেল কলেজের দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি রয়েছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এগুলি শুধুমাত্র কাগজের চুক্তি। প্লিজ আপনারা স্বাস্থ্য সচেতন হন, স্বাস্থ্যের যত্ন নিন, কারণ আপনারাই বাংলাদেশ। আপনারা এক একজন শিল্পী মানে বাংলাদেশকে রিপ্রেজেন্টেশন। সুতরাং আপনারা অনেক দামি। একজন চিকিৎসক হিসেবে এটি আমার দায়িত্ব আপনাদেরকে বলা যে আপনারা স্বাস্থ্য সচেতন হন। এর জন্য আপনাদের পাশে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল সবসময় পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।
আমরা সকলেই চাই আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভিন আপা, যিনি আসলে তার কণ্ঠের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু দিয়ে গিয়েছেন। সময় এবং সময়ের ঊর্ধ্বে কোনো কিছু নয়, কিন্তু সুর আসলে সময়ের ঊর্ধ্বে, সেটি আসলে বারবার প্রমাণিত হয়েছে। আমরা এবারে চলে যেতে চাই আমাদের অতিথিদের কথার কাছে। এবারে আমি ডেকে নিচ্ছি ডক্টর আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের এই সভার সভাপতি, প্রধান অতিথি, প্রতিভাজন উপদেষ্টা, মঞ্চ উপবিষ্ট অন্যান্য বক্তাবৃন্দ এবং সামনে ফরিদা পারভিনের ভক্ত অনুরাগী ব্যক্তিবর্গ, আসলে আমি বক্তৃতা করার জন্য আসিনি। আমি এসেছি ফরিদা পারভিনের প্রতি আমার স্নেহ প্রকাশ করার জন্য। তার লেভেলের মতো আমি মূলত শব্দের জগতের লোক, সুরের জগতের লোক না, ভাব জগতের লোক। কিন্তু ভাবটা সহজে প্রকাশিত হয় সুরের ভিতর দিয়ে। সুর মানুষের হৃদয়ে প্রবেশ করে, স্পর্শ করে। উনি আমাকে খুব ভক্তি করতেন। পরম সত্তাকে পাওয়ার নানা পথ আছে, মার্গ বলে ভারতীয় দর্শনের একটি হচ্ছে ভক্তি মার্গ। পায়ে ধরে সালাম করতেন, আমি এটা ভুলতে পারি না। সেজন্য তার মৃত্যুর পরে গাজী সাহেব যখন আমাকে বললেন যে আপনি অচিন পাখি যে ওনার সঙ্গীত একাডেমি তার সাথে যুক্ত হন, আমি সানন্দে রাজি হলাম। আমি কথা বলবো না, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। সে যেখানেই থাকুক ভালো থাকুক, এবং আমার দৃঢ় বিশ্বাস ভালো থাকবে। অনেক বছর পরে, আমি তখন তরুণ অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক তো বলে না, প্রভাষক। তখন আজকের আমাদের প্রধান অতিথির ছাত্রী ছিলেন এবং তার হাজব্যান্ড আমার বিশিষ্ট বন্ধু, ব্যতিক্রমধর্মী চিন্তক ফরাদ মাজার। আমি একটু ইন্ট্রোভার্ট এবং লাজুক প্রকৃতির লোক। আমি শুনতে ভালোবাসি। স্টালিন আমার অঞ্চলের, আমার জন্ম যশোর জেলায়। তার গ্রামে আমি গিয়েছি এবং আমি যখন 70-এর দশকে চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 50 বছর অধিক, 50 অধিক বলবো না, 50 বছরের মতো তাকে আমি চিনি। এখন এই আমাদের সাবিন ইয়াসমিনকে কে না চেনে, সুতরাং তাকে আমি চিনি। তারপরে ডাক্তার সাহেবের সাথে কথা হলো, উনি আমার এক ধরনের আত্মীয় বলা যেতে পারে। এবং আর ভদ্রলোক আছেন, আমি ঠিকানাটা আমি পরিচয় পাই না। তো আপনারা ভালো থাকবেন, যেমন করে ফরিদা পারভিন ভালো থাকুক। আমি শুনবো কিছুক্ষণ। আমি খুব ভালো শ্রোতা, তারপরে পাঠক, তারপরে দুর্বল বক্তা। সবাই আমরা ভালো থাকি। স্যার, আসলে আপনার উপস্থিতি আমাদের জন্য অনেক আনন্দের। আপনি এসেছেন, এতে আমরা ভীষণ রকমভাবে আনন্দিত হয়েছি। এবং আমরা যখন ফরিদা আপা সম্পর্কে আমাদের অতিথিদের কাছ থেকেই শুনছি, তখন আসলে আমাদের স্মৃতিপটেও অনেক কিছু ভেসে উঠছে। এ পর্যায়ে আমি ডেকে নিতে চাই জনাব রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজকের এই মহতী আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমি মঞ্চ উপবিষ্ট সবাই আমার খুব ঘনিষ্ঠ। ফরিদা আক্তার আপা, তিনি লালনের এবার যে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির আয়োজনে, সেখানে আপা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এবং এবার প্রায় 10 লক্ষ মানুষ ছিল লালনের এই অনুষ্ঠানে। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বক্তা, লালন ভক্ত, তিনিও ছিলেন সেই অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানটি আমরা খুব শূন্যতা অনুভব করছিলাম ফরিদা আপা নেই। এটা মানাই যাচ্ছিল না যে তার গান ছাড়া এই অনুষ্ঠান হয়। মঞ্চে আছেন প্রফেসর আনিসুজ্জামান, তিনি যে আমার
আমাকে চেনেন, এই জন্য আমি ধন্য মনে করছি। একজন গুণী মানুষ আছেন, একজন আমাদের আপার চিকিৎসক আশিস কুমার চক্রবর্তী, এবং বরেণ্য বাঁশি শিল্পী গাজী আব্দুল হাকিম, আমাদের ফরিদা আক্তার আপা। এখন তিনি সবসময় গণমানুষের সঙ্গে থাকেন, এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন, কিন্তু তার চেয়ে বড় পরিচয় তিনি নারী জাগরণের একজন অন্যতম নেত্রী। আমাদের সাবিনা ইয়াসমিন আপার নাম তো আন্তর্জাতিকভাবে সবাই চিনে, যেখানে যায় সেখানেই তারা চিনে। তার গান দুইজন শিল্পীর মধ্যে সবসময় বাংলাদেশের তুলনা করে, কে বড় তুলনা রাখলে না সাবিনা ইয়াসমিন। তাই বলে যে এইভাবে তো বলা যাবে না, টস করো। আর হেলাল খান আমার ভাই, চিত্রনায়ক, আমাদের সিলেট অঞ্চলের মানুষ। তিনি কি ঘর বানানি আমি সুন্দরী মাজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, সেই অসাধারণ মানুষের চরিত্রে তিনি অভিনয় করেছেন, আপনারা জানেন তার নাম। আজকে একটা ছবি আমি দেখেছিলাম, সেটা ছিল একটা সায়েন্স ফিকশনের মধ্যে ছিল যে মানে অন্য গ্রহের লোকেরা এসে পৃথিবীর মানুষকে মেরে ফেলছে, আক্রমণ করছে, কিন্তু কোনো কিছু দিয়েই পৃথিবীর মানুষ তাদেরকে মারতে পারছে না। অনেকে গুলি করছে, এই করছে, তাই করছে, কিন্তু ওই রোবটগুলোকে মারা যাচ্ছে না। কিন্তু একটা তরুণ ছেলে গান শুনছিল, সে গান শুনছিল, তো গান সে যখন ছাড়লো, মানে তা ওই যে রোবটটা ভিতরে ঢুকছিল পড়ে গেল, মানে মৃত্যুবরণ করছে, গান শুনলেই মৃত্যুবরণ করছে। অর্থাৎ ফরিদা পারভিনের গান শুনলে আমাদের যে অশুভ শক্তি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তার সব মৃত্যুবরণ করতো। কারণ আমাদের ভেতর থেকে যে বর্ণবাদ, যে বৈষম্য, যে হিংসা বিদ্বেষ, সেটা দূরে সরে যেত। লালন ফরিদা পারভিনের মধ্যে বারবার উজ্জীবিত হয়ে উঠত। তিনি গান করলে আমরা যেন লালনকেই দেখতাম। লালন তেমন তো লেখাপড়া জানতেন না, কিন্তু আমি একজন কবি হিসাবে লালনের বাণীগুলো পড়েছি, লালনের গানের বাণী পড়ি, কোথাও কোনো মাত্রার ভুল নেই। এত অসাধারণ বাণীবদ্ধ গান কি করে তিনি লিখলেন সেটা আমাদের কাছে বিস্ময়। আর এক বিস্ময় হচ্ছে ফরিদা পারভিন, যে তিনি লালনের গানের যে ঘরানাকে এস্টাবলিশ করে দিলেন সারা পৃথিবীতে, যে লালনের গান এই ঘরানায়, এই সুরে, এইভাবে উচ্চারণে গাইতে হবে। এবং কে সবচেয়ে বড় শিল্পী যার অনুকারক বেশি? আপনারা দেখবেন সবাই সাবিনা ইয়াসমিনের মতো শিল্পী হতে চায়, সবাই ফরিদা পারভিনের মতো শিল্পী হতে চায়। কেন? তাদেরকে অনুসরণ করে। যার অনুকারক বেশি সেই বড়, তাকেই আমরা মহত্তম মানুষ হিসেবে বিবেচনা করি। আমাদের বরেণ্য বাঁশি শিল্পী গাজী আব্দুল হাকিম, তার স্ত্রী আমাদের ফরিদা পারভিন, তার জন্যে তার যে অপরিসীম ভালোবাসা আমরা লক্ষ্য করেছি, তার মৃত্যুর পরে তিনি যে ব্যাকুল হয়ে উঠেছিলেন সেটি আমরা লক্ষ্য করেছি। এবং আজকে অচিন পাখি থেকে যে আয়োজনটি করা হয়েছে, তিনি অনেক দিন ধরে শিল্পকলা একাডেমির হলও পাওয়া যায় না, অনেক সমস্যা হচ্ছে। আমি বললাম ভাই আপনি বড়টাতে করেন, লোকজন আসবে। উনি বললেন হ্যাঁ লোকজন আসবে, আমি করবো। তো আজকে আপনারা যারা এখানে এসছেন ফরিদা আপাকে ভালোবেসে, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা প্রতি বছর শিল্পকলা একাডেমি থেকে ফরিদা আপার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করবার চেষ্টা করব। এবং আমি মনে করি যে ফরিদা আপার উপরে গবেষণা হওয়া খুব দরকার। তাকে নিয়ে একটা গবেষণা গ্রন্থ যদি কোনো গবেষক রচনা করতে চান, শিল্পকলা একাডেমি তাকে সহযোগিতা করবে। আর ফরিদা আপা আমাদের পাশে যদি থাকেন, আমরা অনেক কিছু করতে পারবো। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক দেশ চাই, যেখানে সব মানুষরা শান্তিতে বসবাস করতে পারবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী যে যেখানে আছে, সে তার মত প্রকাশ করবে স্বাধীনভাবে। মত প্রকাশের একটা স্বাধীনতা থাকে, আপনি ইচ্ছা করলে যা তা বলতে পারবেন, সেটা কিন্তু মত প্রকাশ না। একটা নলেজ বেস সোসাইটি করতে হবে, একটা নলেজ বেস, জ্ঞানকেন্দ্রিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ফরিদা পারভিনের মতো শিল্পীদের নিয়ে গবেষণা হবে, তারা প্রতিষ্ঠা পাবে, মৃত্যুর পরও তাদের আমরা ভুলে যাব না। আমরা সবাই বৃত্তের পিছনে ছুটি, কিন্তু বৃত্ত কিন্তু মানুষকে বাঁচাতে পারে না, মানুষের আয় বৃদ্ধি করতে পারে না। আগে পাকিস্তানে একবার একটা গবেষণাপত্র দেখলাম যে পেটের মধ্যে যে পাথর হয়,
উচ্চাঙ্গ সঙ্গীত শুনলে সে পাথরও গলে যায়। মানে থেরাপি, এটা একটা থেরাপি হয় সঙ্গীত দিয়ে। তো সঙ্গীত কিন্তু সমাজের যে পাথর, যে জগদ্দল পাথর, সেটা গলিয়ে দিতে পারে। সুতরাং ফরিদা পারভীনকে আমরা ভুলবো না। তিনি যে সমাজে পাথর গলিয়ে গেছেন, যে বর্ণ বৈষম্য এবং অসাম্প্রদায়িকতার জন্য, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, অসাম্প্রদায়িকতার জন্য লড়েছেন, তার লড়াই জারি থাকবে। আমরা তার সঙ্গে থাকবো। আমরা তার ভাই হিসাবে, তিনি আমার এলাকারই মানুষ, আমার বাড়ির যশোর, তার কুষ্টিয়ায়। তিনি দেখা হলে একদম আঞ্চলিক ভাষায় কথা বলতেন, মনে হতো আমার বোন, এবং তিনি আমাকে ছোট ভাইয়ের মতোই সবসময় আদর করতেন। তার স্মৃতি ভুলবার নয়। এই অমর মানুষটির প্রতি আবার আমার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজকের এই আয়োজনে আসলে যারা লালনের গানকে ধারণ করেন, সেই সুর, সেই বাণী, সেই ভাব, তারা সকলে আসলে একসাথে হয়ে এই আয়োজনে অংশগ্রহণ করছেন। এবং আসলে এমন সব গুণী মানুষদেরকে আমরা পাচ্ছি আমাদের এই আয়োজনে, আমরা ভীষণ রকম আনন্দিত হচ্ছি। ঠিক যেরকম এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও একজন বিশেষ এবং বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, আমাদের সকলের ভীষণ শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা আপা। আমি আপাকে একটু আমন্ত্রণ জানাতে চাই মঞ্চে। আমরা আপার কাছ থেকেও একটু শুনবো আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভীন সম্পর্কে, এবং তিনি আজকে এসেছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটা অন্য দিনের মতো না। মানে আমরা থাকতাম, ফরিদা থাকতো, আমার অনেক কাছের বন্ধু, অনেক ভালো বন্ধু। একেবারে ভালো লাগে না ও এইরকম অনুষ্ঠানে এই কথা নিয়ে আলাপ করতে, আপনারা জানেন সেটা। সবাই এত কষ্ট পায় এই কথাটা মনে করলে, ভালো লাগে না বলতে। সেই জন্য আমি আর কোনো রিপিট না করি। আমরা শুধু সবাই আল্লাহর কাছে কামনা করি, প্রার্থনা করি ও যেন ভালো থাকে, যেন আমাদের কাম্য বেহেশত, মানে যাকে আমরা বলি জান্নাত, আল্লাহ কোনো ছিলায় ওকে যেন জান্নাত নসিব করে দেয় না, এই কামনা আমার থাকলো। আপনারা সবাই থাকেন, গানের সঙ্গে থাকেন, বিভিন্ন ধরনের গানের সঙ্গে থাকেন, এবং সঙ্গীত আমাদের যে প্রাণ ছিল, যেটা এখনও আছে, তার যেন জীবন আরও অনেক বিস্তৃত হয়, অর্থাৎ সঙ্গীতের জীবন। আপনারা সবাই সঙ্গীতের সঙ্গে আছেন, আমরাও আছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় শিল্পী ফাতেমাতুজ জোহরা। আমরা আমাদের অতিথিদের কাছ থেকেই আসলে শুনতে চাই এবং এই পর্যায়ে ডেকে নিতে চাই হেলাল খান, আহ্বায়ক, জাসাস। বিসমিল্লাহির রহমানির রহিম। অচিন পাখি আয়োজিত আজকের যাকে নিয়ে আমরা আলোচনা করছি, উপমহাদেশের অন্যতম একজন কণ্ঠশিল্পী এবং বিশেষ করে লালনকে যিনি এই প্রজন্মের মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন সারা বিশ্বে, সেই মহান শিল্পী ফরিদা পারভীন। তাকে নিয়ে আমরা আলোচনা করছি। কিছুদিন আগে তার জন্মদিন গেছে। যিনি যদি বেঁচে থাকতেন তাহলে বলতাম যে আল্লাহ তাআলার কাছে তাকে জন্য 100 বছর আয়ু দেয়, কিন্তু আজকে তিনি নেই আমাদের মধ্যে। কিন্তু তিনি থাকবেন আমাদের মধ্যে আজীবন। যতদিন পৃথিবী থাকবে ততদিন তিনি অমর হয়ে থাকবেন আমাদের মধ্যে, এটাই আশা করি। কারণ তিনি রেখে গেছেন অনেক কালজয়ী গান। তিনি লালনের গানের সাথে সাথে
অনেক দেশ আমরা যাকে বলি দেশপ্রেমের গান, এই মেঘনা এই যমুনা এরকম একটা গান ছিল। এই গানটা তারই গাওয়া এবং এটা আজীবন থাকবে আমাদের সবার কাছে জনপ্রিয় হয়ে। সেই মহান শিল্পী কিছুক্ষণ আগে আমরা দেখেছি শুরুতে এই অচিন পাখির কিছু ছোট ছোট শিল্পীরা গান পরিবেশন করেছিল এবং খুব সুন্দরভাবে আমাদের গাজী আব্দুল হাকিম ভাই, যিনি তার স্বামী, তিনি আয়োজন করেছেন। একজন ছোট শিল্পী মেয়ে, একদম অবিকল আমার কাছে মনে হয়েছে আমাদের ফরিদা আপকে আমরা দেখছি চোখের সামনে, এবং অতি সুন্দরভাবে উপস্থাপনা করেছিল। এবং আমরা জানতাম না তিনি যে কীভাবে গান প্রথম তার জীবনে যে গানটা কীভাবে তিনি পরিবেশন করেছিলেন। এখানে যারা ছিল তার সাথীরা সবাই কিন্তু আরেকটা গান, দিদি আরেকটা গান করে তিনি বলেছেন যে আমি শুধু একটা গানই শিখেছি, এই গানটাই আমি গাইতে পারবো। তো তিনি আর গান চেষ্টা করেননি, কারণ তিনি চর্চা করতেন গানে। এটা বুঝতে পারলাম যে তিনি যখন একটা গানকে সম্পূর্ণভাবে তার আয়ত্তে আনতে পারতেন তখন তিনি সেই গানটা পরিবেশন করতেন। আজকালকে আমরা দেখি অনেক শিল্পী 15 মিনিটে একটা গান করে রেকর্ড করে চলে আসে। তো সেই শিল্পী, যে শিল্পী বারবার অনুরোধ করার পরে তিনি বলছেন না আমি একটা গানই আমি শিখেছি, এই গানটা আমি করেছি, আর গাইতে পারবো। সেই মহান শিল্পী নিয়ে আমরা কথা বলছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের দেশের অন্যতম এই সরকারের একজন উপদেষ্টা, ওনার নাম ফরিদা আক্তার। তো আপা আছেন আমাদের মধ্যে, তিনি জনগণের সেবা করেন, তার প্রফেশন অন্যরকম প্রফেশন। তিনি কিন্তু মানুষের সেবা করেই যাচ্ছেন আজীবন। তিনি আমাদের মতো রাজনীতিবিদ নন, কিন্তু তিনি দেশের সেবা করে যাচ্ছেন এবং আগামী 12 তারিখ পর্যন্ত তারা যতক্ষণ পর্যন্ত নেক্সট গভর্নমেন্ট না আসে তারা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়ে যাচ্ছেন। অত্যন্ত পরিশ্রম করেছেন এই সরকার। ওনার যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা যে বাংলাদেশে ক্রান্তি লগ্নে হাল ধরেছিলেন, যেমনটি ধরেছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি বাংলাদেশ যে ক্রান্তি লগ্ন যে পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশের সময় তিনি যদি হাল না ধরতেন হয়তো বাংলাদেশ একটা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যে পরিণত হতো। তো 5ই অগাস্টের যে পরিবেশ হয়েছিল, যদি ডক্টর ইউনূস সাহেব এবং আপার মতো এরকম কয়েকজন যদি না ধরতেন হাল, তাহলে বাংলাদেশ কী পরিবেশ হতো বলা যেত না। কারণ 5 দিন কিন্তু সরকার ছিল না, 3 দিন ছিল না, আরও 2 দিন কিন্তু অলমোস্ট 5 দিন ছিল না। আমরা দেখেছি কীরকম করেছে যারা করেছে, এগুলোও কিন্তু আমাদের ভাই, আমাদের ফ্যামিলির লোক। তো আমরা সুযোগ পেলেই কিন্তু আমরা শুরু করে দিই অন্যায় অত্যাচার রাহাজানি। সেই পরিবেশ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেই লোকে কাজ করতে হবে। আজকে আমি ওইদিকে আর না যাই, আজকে আমরা ফরিদা আপাকে নিয়ে, ফরিদা পারভীনকে আমরা নিয়ে কথা বলছি। তার সম্পর্কে শুধু এইটুকুই বলবো, তিনি লালনগীতি করতেন, লালনগীতি শিল্পী হিসাবে তাই এত জনপ্রিয় তিনি ছিলেন। আমি আমেরিকা তাকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, গাজী ভাই ছিলেন, প্রায় 30-35 বছর আগের কথা বলছি। মানুষ কিন্তু তাকে ছাড়ত না। আরেকটা গান ওয়ান মোর বলতো। আমাদের বাংলাদেশের যিনি আমাদের নেত্রী, বাংলাদেশের সকলের কিন্তু খুবই শ্রদ্ধার পাত্র বেগম খালেদা জিয়া, তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আপনারা দেখেছেন তিনি কতটুকু জনপ্রিয়। তিনি ফরিদা পারভীনকে এত ভালোবাসতেন, আমাকে বলেছিলেন যে ফরিদা পারভীনকে ডাকবে অনুষ্ঠান করলে। আমরা পয়লা বৈশাখের অনুষ্ঠান করতাম, সারাক্ষণ তিনি কিন্তু একদম চুপ হয়ে শুনতেন তার গান। খুব ভালোবাসতেন ফরিদা পারভীনকে। তিনি কিন্তু গান বুঝতেন, সুরের কণ্ঠ তার কাছে খুব প্রিয় ছিল। বেসুরের গান তিনি পছন্দ করতেন না। আমরা অনেক সময় কিছু শিল্পী জনপ্রিয় হয়ে গেছে খুব অল্প সময়, সেই সমস্ত শিল্পীকে নিয়ে আসছি। উনি পরবর্তীতে ডেকে নিয়ে বলেছেন আমাকে, এদেরকে কেন নিয়ে আসো, তোমাদের জন্য ঠিক আছে, আমাদেরকে নিয়ে আসবা যারা একটু পাকাপোক্ত, একটু সুরে গান করে। যাই হোক, তিনি ভালোবাসতেন আমাদের ফরিদা পারভীনকে। আমরা গিয়েছিলাম, আমি প্রথমে জানতাম না এই ডাক্তার ভাই, আমি অল্প করে পড়েছি, তারপরে দেখলাম যে না, উনি তো সেই ডাক্তারই আমাদের ভাই আশিস কুমার।
তো আমরা গিয়েছিলাম আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের আমরা যারা আছি তারা কিন্তু আমরা খুব ভালোবাসি, কিন্তু তিনি এই ফরিদা পারভিনকে তিনি সব সময় জাতীয়তাবাদীকে লালন করেন, তার মধ্যে দেশপ্রেম তার মধ্যে ছিল। সেই জন্য তিনি যখন অসুস্থ ছিলেন আমাদের নেতা লন্ডন থেকে ফোন করে বলেছেন যে যেতে হবে অফিসিয়ালি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের এই নায়ক উজ্জ্বল সাহেব, আমাদের সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক সৌরভ এবং আমার জাসাসের সদস্য হচ্ছে রুকন, আমরা গিয়েছিলাম। ডাক্তার সাহেব উনি আমাদের অত্যন্ত যত্নের সাথে ওনার সাথে দেখা করিয়ে দিয়েছেন, কথা বলেছেন এবং আমি দেখেছি এখন আস্তে জানতে পারলাম যে উনি কেন আমাদেরকে এত ভালোবাসেন, সংস্কৃতির লোককে এত, কারণ ওনার ওয়াইফ কিন্তু সঙ্গীত শিল্পী। আমার ফ্যামিলি, আমার নিকট আত্মীয় একজন অসুস্থ ছিলেন, মানে অপারেশন করা হয়েছিল, তিনি অত্যন্ত যত্নের সাথে সেবা করেছেন, সেজন্য ধন্যবাদ জানাই। ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের নায়ক, ওনারও ওয়াইফ একবার অসুস্থ হয়েছিল, গিয়েছিলেন, আমার সাথে দেখা হয়েছিল, তো তিনিও প্রশংসা করেছেন ডাক্তার সাহেবের, আমাদের আশিস কুমার তার কথা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি থাকবেন আমাদের সাথে সবসময় সংস্কৃতি মানুষের সাথে। আজকে আমরা পেয়েছি আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী, কোকিল কণ্ঠী শিল্পী। একটু আগে স্টেলিন ভাই বলে গেল যে তুলনা করা হয় রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিনকে নিয়ে। আমাকে অনেক সময় আমাকেও বলা হয় রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিনের মধ্যে পার্থক্যটা কি। আমি চিন্তা করে একবার বললাম যে পার্থক্যটা যেহেতু দুজনের নামই বলে ফেলেছে, তখন বললাম যে রুনা লায়লা আশা ভোসলে আমার কাছে মনে হয়, আর তার বোন, বড় বোন, উনিও লোকে আমাদের সাবিনা ইয়াসমিন। ওর বোন কি জানেন? কে? লতা মঙ্গেশকর, আমাদের দেশের লতা মঙ্গেশকর। উনি আমাদের মধ্যে আছেন। অনেকদিন পরে দেখা হলো ওনার সাথে, আমার খুব কাছের মানুষ। উনি বলবেন এক শিল্পী, কণ্ঠশিল্পী আরেকজন বরমী কণ্ঠশিল্পী সম্পর্কে আমি তার কাছ থেকে শুনবো। আমি আর কিছু না বলি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ ফরিদা পারভিনকে নিয়ে নেক্সটে যখন আমরা আলোচনা করব তখন হল ভর্তি লোক থাকবে, সে দায়িত্ব আমি নিলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ হেলাল খান। ফরিদা পারভিন যিনি আধ্যাত্মিকতার গৃহ রহস্যকে পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের হৃদয়ে, পৌঁছে দিয়েছিলেন বিশ্বমঞ্চে। এবারে আমরা ফরিদা পারভিন সম্পর্কে শুনব, যার সম্পর্কে এতক্ষণ আমরা শুনছিলাম, যাকে বলা হলো বাংলাদেশের লতা মঙ্গেশকর, আমাদের সকলের প্রিয় শিল্পী, কোকিল কণ্ঠী শিল্পী সাবিনা ইয়াসমিন। আমি তাকে মঞ্চে ডেকে নিতে চাই, তার কাছ থেকে আমরা শুনব ফরিদা পারভিন সম্পর্কে। সম্মানিত সুধী মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, সবাইকে সালাম জানাই। আমি আসলে বিশেষ কিছু বলবো না বলতে আমি এটাই বলছি যে আমি তো গানের মানুষ, আমি একটু গানটাই জানি, কথা একটু কমই বলতে পারি, সেজন্য আমি বিশেষ কিছু আমি বলবো না। তবে আমরা তো ফরিদার ব্যাপারে সবাই জানি কত বড় শিল্পী ফরিদা পারভিন ছিলেন, প্রত্যেকেই জানে। লালন সম্রাজ্ঞী, তিনি লালন কন্যা, বিদেশে তিনি লালনকে তুলে ধরেছেন বিদেশিদের সামনে। এর আগে কোনো শিল্পী তো এরকম করেননি, জানি না আমরা। ফরিদা যখন লালন গীতি গাওয়া শুরু করলো, তার আগে কিন্তু তেমনভাবে আমরা লালনের গান শুনতাম না, শুনতে পেতাম না, কারণ গানের মধ্যে আমি বোধহয় একটা ছোট একটা বাচ্চা মেয়ে বোধহয় আমি ওনার কাছে, মানে বাচ্চাদেরকে যেভাবে গান শেখায় ঠিক সেভাবে যত্ন করে খুব সুন্দরভাবে আমাকে দুটো লালন গীতি শেখালেন। একটা ছিল
আমার ঘরখানায় কে বিরাজ করে। আরেকটা মনে নাই, সেই স্মৃতি আমি কখনোই ভুলবো না। আর ফরিদা তো শুধু লালন গীতির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। আধুনিক গান, দেশের গান, নজরুল গীতি, আরও কিছু গান গেয়ে গিয়েছেন। এই পদ্মায় মেঘনা তো কোনোদিন ভুলবো না, আমরা কেউই ভুলবো না। এইটা কেন, কোনো গানই ভুলবো না ফরিদার গাওয়া, কারণ প্রত্যেকটা গানের মধ্যে এত মেলোডি ঢুকে আছে, গায়কিটা এত সুন্দর, মানে মনে হচ্ছে যে ডুবে গেছে গানের মধ্যে ফরিদা। সুতরাং এগুলো ভোলার না। আমরা কি কখনো ভুলতে পারবো মল্লিকা দিকে? তোমরা ভুলে গেছো মল্লিকা দির নাম, না 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 না, ভুলতে পারবো না, কিছুতেই না, সম্ভব না। ফরিদাকে বলা সম্ভব না, এত ভালো মানুষ একজন, তাই কখনোই ভোলা সম্ভব না। ভাবতেও পারিনি যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আসতে হবে এবং ফরিদা সম্পর্কে এইভাবে আমাকে বলতে হবে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। আমরা এখন দোয়া করব সবাই, দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ফরিদা পারভীনকে জান্নাতের সবচাইতে সুন্দর জায়গায় রাখেন। সবাইকে ধন্যবাদ। আপনি আমাদের অশ্রুসিক্ত করলেন, ভারাক্রান্ত করলেন। মাতৃসীমা ফরিদা পারভীন তিনি যে কত বড় শিল্পী, তার চেয়ে বড় কথা তিনি কত বড় মাপের মানুষ, এটি আপা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। আমরা তার সন্তানের মধ্যে স্নেহ পেয়েছি, আদর পেয়েছি। বন্ধুরা, যাই হোক, আজকে আমাদের এই আসরটি আর ভারাক্রান্ত করতে চাই না। একটা ছোট্ট ঘোষণা, যারা ফরিদা আপার প্রতিকৃতিতে ফুল দেবেন, সংগঠন বা ব্যক্তি, আমরা এই আলোচনা অংশটা প্রায় শেষের দিকে। আমাদের প্রধান অতিথি কথা বলবেন, তার আগে গাজী ভাই কথা বলবেন, এবং আমরা 3টি ক্রেস্ট সম্মাননা স্মারক 3 জন অতিথির হাতে তুলে দেব। এইটুকু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। সত্যি আসলে ফরিদা পারভীন সম্পর্কে যখন আমরা শুনছি তখন আমরা সকলে একটু স্তব্ধ হচ্ছি, আবার সকলে বিস্ময়ের চোখে দেখছি। কি অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি, কি অসাধারণ একজন শিল্পী ছিলেন তিনি। তার কণ্ঠে আমরা যখন লালন সাইজির বাণী শুনি তখন আমাদের অন্তরের গভীরে তবলার বোল আর একতারা যেন তৈরি করে এক অনন্য মিতালি। আমরা এই পর্যায়ে তার সম্পর্কেই শুনব। আমাদের সকলের আরও একজন শ্রদ্ধেয় মানুষ এবং তারই জীবনের সহযোদ্ধা, সহযাত্রী গাজী আব্দুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জন্যে আজকে কথা বলাটা একটু কঠিন, তার জন্য মাফ করবেন। আমি শুধু দাঁড়িয়েছি এখানে কিছু মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি ফরিদা আক্তার, তিনি শুধু একজন উপদেষ্টাই নন, তিনি আমাদের ফরিদা পারভীন এবং আমাকে বহু আগের থেকে অনেকভাবে ভালোবাসেন। চীন মূর্তিতে বিশাল অনুষ্ঠান, পৃথিবীর অনেক দেশের লোকজন নিয়ে সেখানে একটি সন্ধ্যা করলেন শুধু বাঁশি এবং
গান। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের কেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকা সাবিনা ইয়াসমিন। আমি তার কাছে অনেক ঋণী। তার কত গানে যে আমি, ফিল্মের গানে উনি হয়তো জানেনই না, যখন ট্র্যাক শুরু হলো উনি জানেন না যে কত গানে তার বাঁশি আমার বাঁশি ছিল। কিন্তু ওনার যে বড় বোন নিরুপমা ইয়াসমিন, তার সঙ্গে আমি পৃথিবীর বহু জায়গায়, কানাডা ভাই এবং আমি এবং তিনি, বহু জায়গায় তিনি আমাকে ভাই বলে ডেকেছিলেন, ধর্ম ভাই বলে ডেকেছিলেন। কেননা তারও জন্মদিন 13, আমারও জন্মদিন 13, তারও জন্মদিন ফেব্রুয়ারি 13, আমারও জন্মদিন ফেব্রুয়ারি 13। আবার ওয়েদা পারভিনের আজকে অনুষ্ঠানটি হচ্ছে সেটাও 13। আবার তার জন্মদিন 31শে ডিসেম্বর, সেটা যদি উল্টানো হয় সেটাও 13। আবার তিনি মৃত্যুবরণ করলেন 13ই সেপ্টেম্বর, সেটাও 13। তার মানে 13 আমাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। জানি না এর সানে নজরটা কি। ওয়েদা পারভিনকে আমি দুইটা কথা বলবো, তার আগে আমি একটু মঞ্চে উপবিষ্ট যারা আছেন, আনিসুজ্জামান স্যার, আশিস দার কাছে তো আমার ঋণের শেষ নেই। ইউনিভার্সাল যে কষ্টটা করেছেন এবং আমাকে যে সুযোগটা করে দিয়েছেন, তাকে সারাক্ষণ দেখাশোনা করার জন্যে, এবং লাস্ট পর্যন্ত সবাই যখন মানে যে হাল ছেড়ে দিচ্ছে, তখন আমি আশিদাকে বলেছি, আশিদা শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা করে যাব, এবং তিনি তাই করেছেন। হেলাল ভাই দেখতে গিয়েছেন, আমার রকম ভাই দেখতে গিয়েছেন, তারেক রহমান সাহেব লন্ডনে বসে খোঁজ নিয়েছেন। আমার দেশনেত্রী, তিনি সবাই কি নামে ডাকতো জানি না, কিন্তু আমি আর ওয়েদা পারভিন মা বলে রাখতাম, অন্তর থেকে মা বলে রাখতাম। তিনি খুব অসুস্থ অবস্থায়ও খোঁজ নিয়েছেন, এবং তারেক রহমান সাহেব নিজে অচিন পাখি কীভাবে চলে এটার খোঁজ নিয়েছেন। তাদের কাছে আমি ঋণী। পিয়াল ভাই আছেন এখানে, আরও যারা আছেন, সবার কাছে ঋণী। এই অনুষ্ঠানটি করবার জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে ঋণী। ওয়েদা পারভিন শুধু একজন কণ্ঠশিল্পী বললেই ভুল হবে। একটা সাধারণ জীবন এবং একটা সাধারণ ফকিরি গানকে কুষ্টিয়ার আগ্রাত থেকে এনে সুধী সমাজে, নাগরিক সমাজে এবং সারা পৃথিবীর দরবারে পৌঁছে দেওয়া একটা লালনের গানকে একটা লালন গীতিতে পরিণত করা, এ বড় কঠিন কাজ। সেই কাজটি করেছেন ওয়েদা পারভিন, এবং শুধু তাই না, এটা বিদেশিদের সঙ্গে, বিদেশি অর্কেস্ট্রার সঙ্গে ওয়েদা পারভিনের গান, গাজী আব্দুল হাকিম, সবাই বলতো বিদেশিটা যুগলবন্দি, তিনি সেইটাই করিয়ে দেখেছেন। যন্ত্রশিল্পীদের তিনি অসম্ভব ভালোবাসতেন, শিল্পীদের অসম্ভব ভালোবাসতেন। সারা পৃথিবীতে আমি মনে করি এইরকম ধরনের শিল্পীরা শতবর্ষে একবার আসেন। প্রতি বছরে বছরে একজন সাবিনা ইয়াসমিন হবে না, প্রতি 10 বছর, 20 বছর, 30 বছরে একজন সাবিনা ইয়াসমিন হবে না, একজন ফরিদা পারভিন হবে না, শতবর্ষে এরা একবার আসে, এবং এটা ঈশ্বর কর্তৃক, আল্লাহ কর্তৃক প্রেরিত হন। সুর এবং অসুর, যেখানে সুর থাকে না সেখানে অসুরের জন্ম হয়। অসুর অশুভ শক্তি, সে অশুভ শক্তি যাতে না হয় তার জন্য ফরিদা পারভিন সারা জীবন লড়াই করে গেছেন। তার জীবনটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি একবার চিন্তা করেন, ঠিক লালন এবং ফরিদা পারভিন একে অপরের পরিপূরক। এই কারণে বলছি, লালন ফকির যেমন নিজেকে ভাঙছেন, গড়ছেন, আবার সংগ্রামও করছেন, ঠিক
ফরিদা পারভিনের জীবন সেই ছোট্টবেলা থেকে শেষ মৃত্যুদিন পর্যন্ত উনি সংগ্রামী করে গেলেন এবং সুর প্রতিষ্ঠা করে গেলেন। অচিন পাখি ছোট ছোট বাচ্চাদের নিয়ে উনি স্বপ্ন দেখতেন কত কি তার জীবনের শেষ ইচ্ছা তার অচিন পাখি বেঁচে থাকবে। অচিন পাখি যদি বাঁচে তাহলে সুর বাঁচবে, অশুভ শক্তি অসুররা বাঁচবে না। এইটা তার মেন ধারণা ছিল, ধারণা। এবং আমাকে প্রায় বলতো, হাকিম কখনো যদি আমরা কোনোদিন এইটা না চালাতে পারি তুমি কিন্তু কখনো থেমে থাকবা না। আমি জানি না এটা কিভাবে আদৌ সম্ভব হবে, তারপরও যতক্ষণ আমি বেঁচে থাকব চেষ্টা করব, আপনারা সবাই আছেন চেষ্টা করবেন। এবং এরপরে আমাদের প্রথম যে অংশটা ছিল ওটা আমার অচিন পাখি সঙ্গীত একাডেমি। এখন আবার অচিন পাখি সঙ্গীত একাডেমি বিভিন্ন বিভাগে, যেমন বাঁশি, তবলা, গিটার, এখানে চিত্র অঙ্কন সব কিছুই হয়। মানে পূর্ণাঙ্গ একটা একাডেমি বলতে যা বোঝায় সেটা। তারা পারফর্ম করবেন, বাইরের কিছু আর্টিস্ট, মানে যে বাইরের না, মানে ওরাও আমাদের আপনজন, তারাও গান করবেন, বাঁশি বাজাবেন। এখানে আমার এক ছাত্র এসছে অস্ট্রেলিয়া থেকে, এখানে আমার ডাক্তার ছাত্র আছেন, এখানে ডাক্তার একজন প্রভিজিও আছেন আমাদের এখানে। তো আমার সবার কাছে আমার একটি কথা, আপনারা শুদ্ধ সঙ্গীতের সঙ্গে থাকুন, শুদ্ধ সুরের সঙ্গে থাকুন, তাহলে জাতি, সমাজ, মানুষ সুন্দর থেকে সুন্দরতর হবে। ফরিদাপা এখন কিছু বলবেন, আমি ফরিদাপাকেই ডাকছি মঞ্চে, উনি কিছু বলুন, তারপরে আপনারা অনুষ্ঠান দেখে যাবেন। আসসালামু আলাইকুম, নমস্কার। কাজী আব্দুল হাকিম যেমন বললেন যে তার পক্ষে কথা বলা কঠিন, আমারও সেরকমই লাগছে। আমি শুরু করার আগে এটা বলবো যে আপনারা যারা এই অনুষ্ঠানের শুরু থেকে ছিলেন এবং অচিন পাখির ছোট্ট বাচ্চাদের, যাদের যে পোশাক শুভ্র একেবারে সাদা, মানে সাদার উপরেও সাদা, মানে পবিত্র একটা সাদা রং পরে যে বাচ্চাগুলো বসেছিল, আমাকে একজন এখানে বলছিলেন যে মনে হচ্ছে বেলি ফুল সবগুলো। আমার কাছে মনে হচ্ছিল যে ফরিদা পারভিন ওই যে ছবিটা আছে, উনি যেন সব দেখছেন, সব শুনছেন। এবং এই বাচ্চারা, আর যেটা আমি ধন্যবাদ দেব যে আয়োজকদেরকে, যে পিছনে একটা ছবি ছিল, আপনারা খেয়াল করেছেন, একটা বিশাল বট গাছের ছবি। আসলে তো লালনের গান ওরকম পরিবেশেই গাওয়া হতো, এরকম মঞ্চে তো না, এই মঞ্চে এসছে অনেক পরে। তো এই পরিবেশে যে গানটা, আমরাও যখন কুষ্টিয়াতে গেছি 1994 সালে নবপ্রাণ আন্দোলন নামে একটা গানের চর্চা গোষ্ঠীর জন্য, তখনও আমরা দেখেছি লালন একাডেমির সামনে অনেকগুলো আম গাছ ছিল, সেখানে সাধুগুরুরা এসে বসতেন এবং লালনের গান করতেন। এবং সেখানে আমরা মানে লালনের গানের যে আসল স্বাদ, ফকিরি ভাব, সেটা আমরা দেখেছি। ফরিদা পারভিনের সাথে সেই সময় ফরিদা পারভিনকে আমরা অনেক চিনি, নামই চিনি, সরাসরি পরিচয় নাই। তিনি অনেক উপরে, তিনি আকাশের তারার মতো। কিন্তু আমার মনে হয়েছিল যে আমরা একবার নবপ্রাণের একটা অনুষ্ঠান করতে গেলাম কুষ্টিয়াতে, আমি ভেবেছিলাম যে উনি কি আসবেন কি না, কিন্তু ঠিক আসলেন এবং গান গাইলেন। এবং তখন থেকে, মানে এর আগে যেটা আমি একটু বলতে চাই, সবাই বলছেন যে ফরিদা পারভিন লালনের গানকে যে একটা মর্যাদায় এনেছেন। আসলে আমরা বলবো যে ফরিদা পারভিন লালনের গানকে নতুন জন্ম দিয়েছেন। কারণ আগে যেটা হতো, আমরা ছোটোবেলায় শুনতাম, কে কথার কয়রে দেখা দেয় না, আপনারা শুনেছেন নিশ্চয় অনেকে, আব্দুল আলিমের গাওয়া গান। পল্লী, মানে রেডিওতে ঘোষণা দেওয়া হতো এখন একটি পল্লী গীতি গাওয়া হবে, গাইছেন আব্দুল আলিম, কিন্তু আসলে সেটা লালনেরই গান। মানে মানুষ জানতো না যে লালনের গান কী।
কিন্তু ফরিদা পারভিন এসে 70-এর দশকে বিশেষ করে তিনি তখন তরুণ বয়সে, সে সময় এসে খাঁচার ভিতর অচিন পাখি, তারপর মানে বাড়ির কাছে আশিনগর এবং এইসব গান গেয়ে যেভাবে লালনের গানকে যে মাত্রায় নিয়ে গেলেন, তখন কিন্তু আর এটা নজরুল গীতি কোনটা বড় না রবীন্দ্রসঙ্গীত বেশি ভালো না আধুনিক ভালো এই মানে ভাগ করার সুযোগ আর ছিল না। কারণ লালনের গান ইটসেলফ, এমনকি এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধে আরেকজন শিল্পী আছেন যে ক্লাসিক্যাল বেস না থাকলে আধুনিক গানও মানে গাওয়া যায় না, তেমনি লালনের গানেও কিন্তু প্রচুর ক্লাসিক্যাল বেস দরকার হয় এবং প্রচুর রাগ সঙ্গীত ভিত্তিক কিন্তু লালনের গান। ফরিদা পারভিন কিন্তু নিজেই কিন্তু এই চর্চার মধ্য দিয়ে এসে মানে লালনের গানকে এত উঁচুতে নিতে পেরেছেন এবং সেটা কিন্তু আমি বলবো যে আরও একটা বিশেষ গুণ যেটা আল্লাহ তাকে দিয়েছেন, ওটা অনেকে হয়তো চর্চা করে কিছুটা আনতে পারেন এবং আমি সম্ভাবনা দেখছি যে অচিন পাখির যে বাচ্চারা এবং যে গানগুলো যেমন মানুষগুলো নিষ্ঠা যায় এবং সত্য বল সুপথে চল যেভাবে গিয়েছে, ওটাতে ফরিদা পারভিনের স্টাইলটা কিন্তু অনেকখানি তারা ধরে রেখেছে। এটা আমার কাছে খুব ভালো লাগলো। যদি এভাবে ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে এই অচিন পাখি থেকে মূল ফরিদা পারভিন মতো না হোক কিন্তু অনেক ফরিদা পারভিনের মতো তৈরি হবে, এই আশা আমার আছে। আমি এটা বিশ্বাস করতে চাই। ফরিদা পারভিন একটা বিশেষ গায়কই ছিল, যেটা লালনের গান, আসলে তো লালনের গান আমরা যারা মানে এটা নিয়ে কাজ করি সাধুগুরুদের সাথে মিশি, আমরা জানি যে লালনের গানকে গান বলা হয় না, কালাম বলা হয়। এটা একটা বিশেষ কালাম, এটা মানে এর মধ্যে দিয়ে যে বার্তা মানুষের ভালোবাসার, মানুষকে ভালোবাসার মানে মানবিকতা এবং ধর্মের, এটাও একটা ধর্মেরও অনেক কিছু এর মধ্যে আছে, যদিও কোনো ধর্ম নামে নাই। তো সেইটা যে তার কথা, সুর এবং তার কণ্ঠ এবং গায়কী এই সব মিলেমিশে ফরিদা পারভিনে আছে। ফরিদা পারভিন শুধু একটা কারণে হয়নি, এই উপমহাদেশে মানে পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে আমি যদি আরেকজন শিল্পীর নাম করতে পারি সুফি সঙ্গীতে, যেমন আবিদা পারভিন, আপনারা নিশ্চয়ই অনেকে গান শুনেছেন। মানে ফরিদা পারভিন, আমি শুনেছি যে আবিদা পারভিনও তার গান শুনে অবাক হয়ে গিয়েছিলেন এবং খুবই সুন্দরভাবে উনি করছেন এবং এর মধ্যে যে ভাব। এবং ফরিদা পারভিনকে আমি একটা টেলিভিশনের, একটা বেসরকারি টেলিভিশনে একটা অনুষ্ঠানে একটা ইন্টারভিউতে দেখেছি। আমরা দেখেন মিলন হবে কত দিনে গানটা শুনতে গিয়ে আজকাল মানে যেটা অনেক সময় আমার খুব বিরক্ত লাগে, ওইটা লাফালাফির গান হয়ে যায়। আজকে কিন্তু বাচ্চারা কোনো লাফালাফি করেনি, ওরা সুন্দরভাবে একটা নেচেছে যেটা অত্যন্ত পবিত্র। কিন্তু মিলন হবে কত দিনে আজকাল অনেক ক্ষেত্রে লাফালাফির গান হয়ে যায়। ফরিদা পারভিন, কেউ যদি ওই ইন্টারভিউটা শুনে থাকেন, মিলন হবে কত দিনে কথাটা ব্যাখ্যা করতে গিয়ে ফরিদা পারভিন যে অঝরে কেঁদেছিলেন, এটা আপনারা যদি কেউ না দেখে থাকেন আমি বলবো যে দেখতে। সময় গেলে সাধন হবে না, এই গানটার ব্যাখ্যা করতে গিয়ে যিনি যেভাবে উনি মানে একদম ঢুকে গেছেন। ফরিদা পারভিন তো আমার মনে হয় না উনি কণ্ঠ দিয়ে গান গাইতেন, ওনার পুরো শরীর, ওনার পুরা মানে একেবারে উনি ঢুকে যেতেন, এভাবে গাইতেন আর কি। তো সেই জন্য আমি তাকে শ্রদ্ধা জানাই, মানে শেষ করতে পারবো না। আমি আরেকটা যেটা বলতে চাই, গাজী আব্দুল হাকিম ভাই যেটা একটু বললেন, 2003 সালে আমরা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা মানে ওই উপমহাদেশে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এবং এইসব দেশ থেকে যেসব বাচ্চারা পাচার হয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাদের বিষয়ে কথা বলার জন্য একটা আন্তর্জাতিক মানে সাউথ এশিয়ান একটা সভা ছিল, যেখানে এসব বাচ্চারা তাদের অভিজ্ঞতা বলবে যারা ফিরে আসতে পেরেছে। খুবই কঠিন একটা মনের কষ্টের একটা থিম ছিল। তা আমরা দেখলাম যে এটা উদ্বোধনীতে ফরিদা পারভিন ছাড়া কেউই পারবে না
এবং সেটাতে আমরা ওদেরকে অনুরোধ করেছিলাম যে শুধু বাঁশি এবং ফরিদা পারভিনের গাওয়া গান। আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়। আপনি যেমন স্পেনের কথা বলছেন যে রানী শুনে কেঁদে দিয়েছে, ওখানে নেপালের, ভারতের, পাকিস্তানের, এমনকি আফ্রিকা থেকেও আসছিল বহু লোকে। পুরো হল জুড়ে একটা কান্নার একটা শব্দ, মানে একটা যে ভাবের আসে না, ঠিক ওরকম একটা, মানে আমি অপার হয়ে বসে আছি এমন করে বলছিলেন যে আমার এখনও গায়ে কাটা দিয়ে ওঠে, মানে এত সুন্দর করে। তো সেটাই আমি বলবো যে মানে ফরিদা পারভিনের কণ্ঠ এবং গাজী আব্দুল হাকিমের বাঁশি, এ দুটো যে কেমন করে মিলে গিয়েছিল, এটা আমি বলতে চাই যে অসম্ভব অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ নিশ্চয়ই মিলিয়ে দিয়েছেন। ফরিদা পারভিন দুঃখ করতেন, প্রায় ইন্টারভিউতে দেখতাম যে তিনি দুঃখ করছেন যে গানের কথা বিকৃত হচ্ছে, গানের সুর বিকৃত হচ্ছে। এবং আজকে দেখেন বাচ্চাদের যে সাদা পোশাক, এটাতে যে শুভ্রতা আমরা দেখেছি, কিন্তু আবার এই সাদা পোশাক নিয়ে নাচানাচি করতেও দেখি, অ্যাজ এ পোশাকটা পরলে এসে যাবে মূল ভাবটা। আসলে তো আপনাকে ধারণ করতে হবে, ওইটা যদি ধারণ না করতে পারে শুধু পোশাক দিয়ে হয় না। তো সেজন্য আসলে লালনের যারা অনুসরণ করে, যে সাধুগুরুরা যে পোশাকটা পরেন সাদা, সেটাকে ধরেই লালনের যারা গান করেন তারা সাদাটা পরেন। কারণ বাউল সঙ্গীতের সাথে লালনের গানের যে একটা পার্থক্য আছে, এবং বাউলরা হলুদ কাপড় পরে, গেরুয়া কাপড় পরে যেভাবে অন্যভাবে করে, বা লালনকে যে বাউল সম্রাট বলা হয় এটা একেবারে ভুল একটা কথা। লালন বাউল ছিলেন না, লালন নিজেকে ফকির বলতেন। এবং এই ফকির লালন সাহেব যে কত উচ্চ মর্যাদা, সেটা তাকে বাউল বলে খাটো করা যাবে না। আমি বাউলদের খাটো করছি না, বাউলদের মধ্যে অনেক ভালো ভালো গান এবং বক্তব্য আছে, সেটা এক ধরনের ভালো, কিন্তু লালনকে বাউল বলে আমরা খাটো করতে চাই না। কাজে এটা আমাদের একটু মনে রাখতে হবে। আমি একটু ইউনিভার্সাল মেডিকেল কলেজ নিয়ে একটু বলতে চাই। আমি যে দুদিন গেছি, আমি তো গেছি আমার কর্তব্যবোধ থেকে, আমি শুনেই আমি গেছি যে আমার যাওয়া উচিত। আমি সংস্কৃতি মন্ত্রণালয়কে ফোন করে গেছি, ওরা বলছে আপা আপনি যান, আমরা খোঁজ খবর রাখছি। কিন্তু আমি একটা হাসপাতাল যে কোনো একটা মানুষের প্রতি, মানে রোগী, তো ফরিদা পারভিন তো তখন আর শিল্পী স্টেজের ফরিদা পারভিন না, উনি তখন একজন রোগী, এবং সেই রোগীর একমাত্র চাওয়া হচ্ছে সেবা, ভালোবাসা। এবং আমি বলবো যে আমি অন্তত যতক্ষণ দেখেছি সেই ভালোবাসাটা আমি তাদের মধ্যে দেখেছি। তারা কিন্তু শুধু হাসপাতালই না, তারা একটা মানবতা, এবং এ ধরনের শিল্পীদের আল্লাহ না করুক এরকম হাসপাতালে যাওয়াটা আমাদের কারো কাম্য নয়। উনি কিন্তু বলেছেন আপনারা স্বাস্থ্য সচেতন হন, আপনারা সুস্থ থাকেন, অর্থাৎ আপনারা যেন হাসপাতালে না যান। আমি চাই না যে কেউ যায়, কিন্তু যখন কেউ যায় তখন তার সেবা পাওয়াটা অসম্ভব জরুরি। আমি ফরিদা পারভিনের মৃত্যুর পর জেনেছি যে আসলে তার বাড়ি ছিল নাটোর, কিন্তু তিনি বেড়ে উঠেছিলেন কুষ্টিয়াতে। ফরিদা পারভিনের কথার ভঙ্গি, কথা, গানের যে উচ্চারণ, সেটা পুরোটা কুষ্টিয়ার ছিল। এবং এইটা কিন্তু উনি খুব সুন্দর করে, যেমন একটা যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় না কমনে আসে যায়, এটা নিয়ে বহু বিতর্ক অনেককে দেখেছে, কিন্তু ফরিদা পারভিন যেভাবে উচ্চারণ করেছেন সেটা কিন্তু একটা বিশেষ জায়গার যে একটা বৈশিষ্ট্য আছে, সেটা মানে তিনি করেছেন। শেষ করবো একটা কথা বলে, যেটা আমি অনুযোগ করব, মানে আমরা সবাই যারাই সরকারে আছি, ফরিদা পারভিনের মর্যাদা কোটি কোটি মানুষের মধ্যে আছে, মনের মধ্যে আছে। এবার যেমন লালনের যে তিরোধান দিবসে গেলাম, ফরিদা পারভিন এর আগে যখন এই ধরনের মঞ্চে উঠতেন তখন প্রথম কয়েকটা গানের মধ্যে তিনি করতেন এবং কিছু কথা বলতেন। ওই অংশটা থাকতো যে ওই লালন একাডেমির অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক, কিন্তু রাষ্ট্র তাকে যথাযথ মর্যাদা দেয়নি। কোনো সরকার
মানে ফরিদা পারভিন তো আজকে থেকেই হয়নি, কিন্তু সেভাবেই কেউই তাকে মর্যাদা দিতে পারেনি। এটা আমাদের রাষ্ট্রের একটা ব্যর্থতা। এই ব্যর্থতা আমরা যেন তাকে আর কোনো শিল্পীকে এরকম পেতে না হয়। আর যারা বেঁচে আছেন যেসব শিল্পীরা, তাদেরকেও যেন আমরা যথাযথ মর্যাদা দেই, এবং যারা চলে গেছেন তাদেরকে যেন আমরা স্মরণে রাখি, ভুলে না যাই। সবাইকে ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমি ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠকদের, প্লিজ। ফরিদা আক্তার, মাননীয় প্রধান উপদেষ্টা, তার ক্রেস্টটি গাজীবের হাতে তুলে দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। আমরা একটু করতালি দিই, একটু উষ্ণতা, একটু ভালোবাসা। আগে বলেছি আমাদের সামনে অনেক গুণীজন, শিল্পী, শিল্পরসিক, শিল্পবোদ্ধা, নারী উদ্যোক্তা, সংগঠক বসে আছেন। আপনারা প্রত্যেকেই তাকে, যাকে ভালোবেসে এখানে এসেছেন, তার প্রতিকৃতি এখানে রয়েছে। যারা পুষ্প দিয়ে সম্মান জানাতে চান, এটা আমরা উন্মুক্ত রেখেছি। যারা সংগঠন বা ব্যক্তিগতভাবে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চান, অনুরোধ করব ফরিদা আপার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এবার ডক্টর আশিস কুমার চক্রবর্তী, আমাদের স্বজন, আত্মীয়, সুরিত, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করবো, না এইভাবে নয়, প্রধান অতিথির হাত দিয়ে তুলে দেবেন। হ্যাঁ, তুমি দাঁড়াও মা, হ্যাঁ দাঁড়াও প্লিজ। আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যিনি ফরিদা পারভিনকে ব্যক্তিগতভাবে খুব স্নেহ করতেন, অচিন পাখির একজন সুরিত। তার পক্ষ থেকে ক্রেস্টটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের নায়ক হেলাল খান। একজন গুণীর পক্ষে আরেকজন গুণী এটি গ্রহণ করবেন, প্লিজ ঝটপট। এমন ভাবে খারাপ আমরা ছবিটা আরে ভাই একটু সরে দাঁড়ান। প্রধান অতিথি দাঁড়াইলো কিছু না, সব হজা পড়া লাগলে ফেলছে।